সুপ্রভাত। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। গত কয়েকটি ক্লাসে আমরা উদারনীতিবাদের তিনটি ভাগ নিয়ে আলোচনা করেছি। সনাতন উদারনীতিবাদ, সংশোধনমূলক উদারনীতিবাদ এবং সমকালীন উদারনীতিবাদ নিয়ে আমরা আলোচনা করেছি, এবং প্রত্যেকটি ভাগের আবার যে বিভিন্ন ধারাগুলি রয়েছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা দেখব যে উদারনীতিবাদের কয়েকটি বৈশিষ্ট্য, যেগুলো দেখে আমরা উদারনীতিবাদকে আইডেন্টিফাই করতে পারবো। তো আজকে আমরা সেই উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব। উদারনীতিবাদের বৈশিষ্ট্য। তো প্রথম যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে আইনগত স্বাধীনতা। আইনগত স্বাধীনতা উদারনীতিবাদের প্রাথমিক যে দাবি সেগুলি হলো প্রত্যেক ব্যক্তি নির্দিষ্ট আইন অনুসারে শাসিত হবে। প্রত্যেকটি ব্যক্তি নির্দিষ্ট আইন অনুসারে শাসিত হবে এবং ব্যক্তির পৌর অধিকার রক্ষায় আইনকে সবার উপরে স্থান দিতে হবে। ব্যক্তির পৌর অধিকার রক্ষার্থে আইনকে সবার উপরে স্থান দেবে। পৌর অধিকারগুলো কোনগুলো? পৌর অধিকার বলতে বোঝায় এখানে যে অধিকারগুলো ছাড়া কোনো ব্যক্তিত্বের বিকাশ ঘটবে না, যেমন শিক্ষা, স্বাস্থ্য, স্বাধীনতা, এই সমস্ত যে অধিকার, পরিবার গঠন, এই সমস্ত অধিকারগুলি হচ্ছে পৌর অধিকার। তো এই সমস্ত ব্যক্তির পৌর অধিকার রক্ষার্থে আইনকে সবার উপরে স্থান দিতে হবে। তার সঙ্গে সঙ্গে আইনের নিরপেক্ষতা রক্ষার জন্য বিচার বিভাগকে আলাদা করতে হবে। সরকারের তিনটি বিভাগ আছে, এটা আমরা পরের অধ্যায়ে আছে, আরও একটি অধ্যায়ের পরে আছে সরকারের বিভিন্ন বিভাগ সমূহ। সেখানে আমরা দেখব যে সরকারের কয়েকটি বিভাগ, তিনটি বিভাগ আছে। তার মধ্যে একটি বিভাগ হলো বিচার বিভাগ, সেই বিভাগকে অন্য দুটি বিভাগ থেকে আলাদা করা। তাহলে উদারনীতিবাদের প্রথম যে দাবি, প্রাথমিক যে দাবি, সেটি হলো যে প্রত্যেক ব্যক্তি নির্দিষ্ট আইন অনুসারে শাসিত হবে এবং ব্যক্তির যে পৌর অধিকারগুলি সেগুলি রক্ষার্থে আইনকে সবার উপরে স্থান দিতে হবে। তার সঙ্গে সঙ্গে আইনের নিরপেক্ষতা রক্ষার জন্য বিচার বিভাগের স্বাতন্ত্র্য অত্যাবশ্যক। দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটি হলো রাজনৈতিক সাম্য ও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। রাজনৈতিক সাম্য ও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, অর্থাৎ দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে, রাজনৈতিক সাম্য ও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। রাজনৈতিক সাম্য বলতে কি বোঝায়? রাজনৈতিক সাম্য বলতে বোঝায় যে রাজনৈতিক সুযোগ সুবিধা ভোগের ক্ষেত্রে সমানাধিকার, রাজনৈতিক কাজকর্মের ক্ষেত্রে সবার সমান অধিকার। অর্থাৎ রাজনৈতিক সাম্য বলতে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ, ধনী দরিদ্র নির্বিশেষে প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোট দানের অধিকার থাকবে। জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ, ধনী দরিদ্র নির্বিশেষে প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকারকে বোঝায় এবং রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ থাকবে। এর পাশাপাশি ব্যক্তি স্বাতন্ত্র্য প্রতিষ্ঠাও উদারনীতিবাদে আরেকটি উল্লেখযোগ্য লক্ষ্য বা নীতি। অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্য, প্রত্যেকটি ব্যক্তি আলাদা, প্রত্যেকের থেকে আলাদা, সেটিকে রক্ষা করা। এ প্রসঙ্গে বেনথাম মনে করেন যে ব্যক্তির স্বার্থ হলো প্রকৃত স্বার্থ। তো উদারনীতিবাদ এই ব্যক্তি স্বাতন্ত্র্য প্রতিষ্ঠার আগ্রহী। তৃতীয় যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক অধিকারের স্বীকৃতি। রাজনৈতিক অধিকারের স্বীকৃতি উদারনৈতিক মতবাদে জীবনের অধিকার, বাক ও মতামত প্রকাশের অধিকার, শিক্ষার অধিকার, ধর্মের অধিকার, পরিবার গঠনের অধিকার, নির্বাচনের ভোট দেওয়া ও নির্বাচিত হওয়ার অধিকার, পরিবার গঠনের অধিকার, এই সমস্ত পৌর ও রাজনৈতিক অধিকারগুলিকে গুরুত্বপূর্ণ অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। উদারনীতিবাদে
এই সমস্ত পৌর অধিকারগুলোকেও স্বীকৃতি দেওয়া হয়, এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অধিকারগুলো, অর্থাৎ যে একটা নির্দিষ্ট প্রাপ্তবয়স্কের পর প্রত্যেকটি নাগরিকের তাদের ভোটদানের অধিকার, তারপর নির্বাচিত হওয়ার অধিকার, পরিবার গঠনের অধিকার, এই সমস্ত রাজনৈতিক অধিকারগুলি, মিটিং মিছিল করার অধিকার, এই সমস্ত অধিকারগুলিকে স্বীকৃতি প্রদান করা হয়। চতুর্থ যে বৈশিষ্ট্য সেটি হলো অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা কি না, উদারনীতিবাদী তাত্ত্বিক গোষ্ঠীর মতে, তাদের মতে হচ্ছে যে উৎপাদন ও বন্টনের ক্ষেত্রে অবাধ প্রতিযোগিতাই সমাজ বিকাশের চাবিকাঠি। উৎপাদন ও বন্টন, কোনো জিনিসকে উৎপাদন করা এবং সেটিকে সবার মধ্যে ভাগ করে দেওয়া, তো এক্ষেত্রে অবাধ প্রতিযোগিতা সেটি সমাজ বিকাশের চাবিকাঠি। অবাধ বাণিজ্য নীতি, সমস্ত রকম শুল্ক ও বাধা নিষেধের অবসান, চুক্তির স্বাধীনতা, ব্যবসা বাণিজ্য সংগঠনের স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক স্বাধীনতা অর্থবহ হতে পারে না। তো এ প্রসঙ্গে অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো অর্থনৈতিক স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করেছেন। এখানে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী উৎপাদন সংগঠনের স্বাধীনতা থাকবে, অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তি তাদের উৎপাদন এবং বন্টনের ক্ষেত্রে প্রতিযোগিতার মাধ্যমে সমাজ বিকাশ ঘটাতে পারবে, এবং তাদের চুক্তি স্বাধীনতা থাকবে, ব্যবসা বাণিজ্য সংগঠনের স্বাধীনতা থাকবে, এবং অবাধ বাণিজ্য নীতি থাকবে। এরপরের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে সামাজিক স্বাধীনতা। সামাজিক সম্পর্কগত কৃত্রিম যে বৈষম্য সেগুলি দূর করার জন্য উদারনীতিবাদ সামাজিক স্বাধীনতার দাবি তোলে। আমাদের সমাজে কিছু কিছু কৃত্রিম বৈষম্য রয়েছে, তো সেই বৈষম্যগুলি দূর করার জন্য উদারনীতিবাদ সামাজিক স্বাধীনতার দাবি তোলে। অভিন্ন জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ফলে উদারনীতিবাদে সামাজিক সাম্য ও সামাজিক স্বাধীনতার ভিত্তি প্রতিষ্ঠিত হয়। এখানে স্ত্রী পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ, ধনী নির্ধন নির্বিশেষে সকলেরই সমান স্বাধীনতার অধিকারকে বোঝানো হয়। সমাজে একটা সময়ে ছিল যে বিভিন্ন শ্রেণী বিভাজন, বিভিন্ন বর্ণ ব্যবস্থা, উঁচু নিচু ভেদাভেদ, তো এই যে সামাজিক যে বৈষম্য বা নারী পুরুষের মধ্যে যে একটা বৈষম্য, তো অর্থাৎ নারীদের আগে কোনো সরকারি কাজকর্মে নিয়োগ করা হতো না, তো এই যে সমস্ত বৈষম্যগুলো, এই সমস্ত বৈষম্য দূর করার কথা বলে, এবং হচ্ছে সামাজিক স্বাধীনতা গড়ে তোলার কথা বলে উদারনীতিবাদ। পরবর্তী যে বৈশিষ্ট্য সেটি হলো ব্যক্তিগত স্বাধীনতা। আমরা উদারনীতিবাদ আলোচনা করতে গিয়েই সব যে তিনটি ভাগ আমরা দেখেছি, সনাতন উদারনীতিবাদ, সংশোধনমূলক উদারনীতিবাদ এবং সমকালীন উদারনীতিবাদ, তার এই যে তিন প্রকারের যে উদারনীতিবাদ, তো এই উদারনীতিবাদের মূল যে কথা সেটি হলো যে ব্যক্তির স্বাধীনতা, এইটি হলো এদের মূল কথা। তো ব্যক্তিগত স্বাধীনতা বলতে ব্যক্তির চিন্তার, মত প্রকাশের সেই স্বাধীনতা, বিবেক বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার স্বাধীনতা, ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা প্রভৃতিকে বোঝানো হয়। অর্থাৎ প্রতিটি ব্যক্তির যে স্বাধীনতা, সেই স্বাধীনতার কথাকে বোঝানো হয়। তো এই ব্যক্তি স্বাধীনতাই হচ্ছে উদারনীতিবাদের মূল কথা। পরবর্তী যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে পারিবারিক স্বাধীনতা। পারিবারিক স্বাধীনতা বলতে এখানে বোঝানো হয় যে পারিবারিক স্বাধীনতা বলতে যে নারী পুরুষের সমানাধিকার ও মর্যাদা, পুরুষের মতো নারীরও সমান অধিকারের স্বীকৃতি। পুরুষরা যেমন সমাজে স্বীকৃত, পুরুষের অধিকার, নারীর অধিকারও সমানভাবে গুরুত্বপূর্ণ। নারীরও অধিকার রয়েছে এবং সেই অধিকার পুরুষের থেকে কোনো অংশে কম নয়। তার সঙ্গে সঙ্গে শিশুদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করা প্রভৃতিকে বোঝায়। উদারনীতিবাদে এইরূপ পারিবারিক স্বাধীনতার কথা বলা হয়েছে। পরবর্তী যে বৈশিষ্ট্য সেটি হলো নিরপেক্ষ বিচার ব্যবস্থা। তো উদারনৈতিক গণতান্ত্রিক সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য
আইন ও সংবিধানের পবিত্রতা রক্ষার জন্য, শাসন বিভাগ ও আইন বিভাগে স্বৈরাচার থেকে জনগণের অধিকার রক্ষার জন্য স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার ওপরে গুরুত্ব আরোপ করা হয়। তাহলে নিরপেক্ষ বিচার ব্যবস্থার প্রয়োজন কেন? তার প্রধান যে কারণগুলি হলো, সেগুলি হলো যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠার জন্য, আইনের এবং সংবিধানের পবিত্রতা রক্ষার জন্য, শাসন বিভাগ ও আইন বিভাগের স্বৈরাচার থেকে জনগণকে রক্ষার জন্য বা জনগণের অধিকারকে রক্ষার জন্য স্বাধীন এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থার দরকার, এবং এই স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার উপরে গুরুত্ব আরোপ করে উদারনীতিবাদ। পরবর্তী যে বৈশিষ্ট্য সেটি হলো সর্বজনীন ভোটাধিকার। তো উদারনীতিবাদের এটি একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সর্বজনীন ভোটাধিকারের স্বীকৃতি। তো সর্বজনীন ভোটাধিকারের কথা এরা বলে, অর্থাৎ এখানে জাতি, ধর্ম, স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রাপ্তবয়স্ক প্রতিটি ব্যক্তির ভোটাধিকার থাকবে। কারণ আমরা এর আগে দেখেছি যে প্রাচীন গ্রিসে বা বিভিন্ন রাষ্ট্রে সবার ভোটাধিকার ছিল না। বর্তমান দিনে হয়তো এখন উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা অনেক রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত আছে, বা গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকার ফলে সেখানে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার লক্ষ্য করা যায়। কিন্তু প্রাচীন গ্রিসেও আমরা দেখেছি যে সেখানে বেশিরভাগেরই ভোটাধিকার থাকতো না। এমনকি নারী যে ভোটাধিকার, আধুনিক রাষ্ট্রে যে নারীর ভোটাধিকার, সেই নারীর ভোটাধিকারও কিন্তু সুপ্রাচীন নয়। নিউজিল্যান্ডে প্রথমে নারীর ভোটাধিকার দেওয়া হয়েছিল, তারপরে ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্র 1820 সালে, ব্রিটেন, এবং ধীরে ধীরে একের পর এক, অর্থাৎ ঊনবিংশ শতাব্দী থেকে আমরা দেখতে পাচ্ছি যে নারীর ভোটাধিকার, ঊনবিংশ শতাব্দীর প্রথমের দিক থেকেই নারীর ভোটাধিকার দেওয়া হয়েছে, বিভিন্ন রাষ্ট্রে নারীর ভোটাধিকার হয়েছে। কিন্তু অষ্টাদশ শতাব্দী পর্যন্ত নারীর ভোটাধিকার ছিল না। তো উদারনীতিবাদ এই সর্বজনীন ভোটাধিকারের কথা বলে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক প্রতিটি স্ত্রী পুরুষ, ধনী নির্ধন, শিক্ষিত অশিক্ষিত সবারই ভোটাধিকারের কথা বলে উদারনীতিবাদ। পরবর্তী যে বৈশিষ্ট্য সেটি হলো বহুদলীয় ব্যবস্থা। উদারনীতিবাদ জনগণের সকল আশা আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্বৈরাচারিতাকে ব্যাহত করার জন্য, তার সঙ্গে সামাজিক জটিল সমস্যাগুলি সর্বসমক্ষে তুলে ধরার জন্য একাধিক রাজনৈতিক দলের অস্তিত্বের কথা বলে। অর্থাৎ এরা চায় যে একাধিক রাজনৈতিক দল থাকুক, রাষ্ট্রের মধ্যে একাধিক রাজনৈতিক দল থাকবে, এটাকে বলা হয় একাধিক যদি কোনো রাষ্ট্রে একাধিক রাজনৈতিক দল থাকে তাহলে সেটাকে আমরা বলি বহুদলীয় ব্যবস্থা। তো এক্ষেত্রে উদারনীতিবাদ বহুদলীয় ব্যবস্থার কথা বলে, কারণ বহুদলীয় ব্যবস্থাতেই সার্বজনীন ভোটাধিকার স্বীকৃত করা যায়, এবং সরকারের যে স্বৈরাচারী মনোভাব, সেই মনোভাবকে দূর করা যায়, সরকারের ত্রুটি বিচ্যুতি সেগুলি কি ধরে দেওয়া যায়, বা জনগণের যে ব্যাপক সমস্যা, সেই সমস্যাগুলি জনগণের কাছে তুলে ধরা, সর্বসমক্ষে তুলে ধরা, এই সমস্তের জন্য কেবলমাত্র একটি দলের পক্ষে সেটি করা সম্ভব নয়। তাই অনেকে মনে করেন, এই উদারনীতিবাদীরা মনে করেন যে বহুদলীয় ব্যবস্থাই প্রয়োজন, জনস্বার্থে রাষ্ট্রীয় প্রয়োজনে বহুদলীয় ব্যবস্থা প্রয়োজন, এবং তাই এরা একদলীয় ব্যবস্থা রাজনৈতিক দলের পরিবর্তে, একদলীয় রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তে এরা বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার কথা বলে। নেক্সট যে বৈশিষ্ট্য সেটি হলো শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন। অর্থাৎ উদারনীতিবাদ কখনোই বলে না যে বিদ্রোহের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে ধ্বংসাত্মকভাবে
বল প্রয়োগ করে সরকারের পরিবর্তনের কথা এরা কখনোই বলে না। এরা বলে যে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনের কথা, কারণ এরা বৈপ্লবিক ও হিংসাপূর্ণ পদ্ধতিতে বিশ্বাসী নয়। তো উদারনীতিবাদ চায় যে সংবিধানের নিয়ম অনুযায়ী অহিংস পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে জনগণ কর্তৃক সরকার পরিবর্তন করবে এবং সেই জনগণের দ্বারা পরিচালিত জনগণের তৈরি করা সরকারের প্রতি সকলে আনুগত্য প্রদর্শন করবে। অর্থাৎ এরা সরকারের যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে শান্তিপূর্ণ ব্যবস্থাকেই গ্রহণ করেছেন। এক্ষেত্রে এনারা কোনো হিংসাপূর্ণ বা বৈপ্লবিক পদ্ধতির কথা বলে না। তো আমরা দেখলাম যে এতগুলি বৈশিষ্ট্য রয়েছে: আইনগত স্বাধীনতা, রাজনৈতিক সাম্য ও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, আর রাজনৈতিক অধিকারের স্বীকৃতি, অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, পারিবারিক স্বাধীনতা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা, সর্বজনীন ভোটাধিকার, বহুদলীয় ব্যবস্থা, শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন, আরও অনেক বৈশিষ্ট্য আছে। যেমন জনমত গঠন, উদারনীতিবাদ সুষ্ঠু ও সবল জনমত গঠনের সহায়ক, কারণ জনমত যদি সুষ্ঠু না হয় তাহলে গণতন্ত্রের অপমৃত্যু ঘটবে। জনমত গঠনের কথা এরা বলে। এর সঙ্গে সঙ্গে এরা বিশ্বায়নে বিশ্বাসী। উদারনীতিবাদ সারা বিশ্ব জুড়ে পুঁজির অবাধ চলাচলে বিশ্বাসী, যেটা আমরা অবাধ বাণিজ্য নীতির কথা আমরা পড়েছি অ্যাডাম স্মিথের লেসে-ফেয়ার নীতির। তো অবাধ বাণিজ্য নীতি অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে যে কোনো ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্তে ব্যবসা বাণিজ্য করতে পারবে, এই যে অবাধ বাণিজ্য। উদারনীতিবাদ সারা বিশ্ব জুড়ে পুঁজির অবাধ চলাচলে বিশ্বাসী করে। এরা মুক্ত বাজার অর্থনীতিতে বিশ্বাসী। তার সঙ্গে সঙ্গে সংখ্যালঘুর স্বার্থ রক্ষা, সংখ্যালঘুদের প্রতিনিধিদের উপর এরা গুরুত্ব আরোপ করে। সমানুপাতিক প্রতিনিধিত্ব, পেশাগত প্রতিনিধিত্ব, মহিলাদের প্রতিনিধিত্বের মাধ্যমে স্বার্থ রক্ষা করতে চায়। যারা সমাজে সংখ্যালঘু তাদের প্রতিনিধিত্বের কথা উদারনীতিবাদে বলা হয়। তো এই সমস্ত বৈশিষ্ট্যগুলি আমরা দেখলাম উদারনীতিবাদের। এখন উদারনীতিবাদের এতগুলো বৈশিষ্ট্য এবং উদারনীতিবাদ নিয়ে আমরা কয়েকদিন ধরে আলোচনা করছি, কিন্তু উদারনীতিবাদের এই বৈশিষ্ট্যগুলি আমরা যদি দেখি তাহলে আপাত দৃষ্টিতে আমাদের মনে হবে যে বৈশিষ্ট্যগুলি রয়েছে এবং যে ব্যবস্থার কথা বলা হচ্ছে সেটি অত্যন্ত ভালো একটি ব্যবস্থা, কিন্তু এরও কিছু ত্রুটি রয়েছে। কারণ এখানে উদারনীতিবাদ কখনোই অর্থনৈতিক সাম্যের কথা বলেনি। অর্থনৈতিক সাম্যের কথা এরা বলে না। এরা অর্থনৈতিক সাম্যকে উপেক্ষা করেছে, কেবলমাত্র রাজনৈতিক সাম্যের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ধনী দরিদ্র, স্ত্রী পুরুষ, জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেকের ভোটাধিকারের কথা বলা হয়, প্রত্যেকের অধিকারের কথা বলা হয়, কিন্তু প্রত্যেকের অর্থনৈতিক সাম্যের কথা বলা হয় না। অর্থনৈতিক সাম্য ছাড়া অন্য যে কোনো সাম্যই কিন্তু অর্থহীন হয়ে পড়তে পারে, কিন্তু উদারনীতিবাদে সেই অর্থনৈতিক সাম্যের কথা বলা হয়নি। উদারনীতিবাদের যে স্বাধীনতার কথা আমরা আরও বলতে পারি, উদারনীতিবাদের যে এতগুলো স্বাধীনতা আমরা দেখতে পাচ্ছি, যে অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, পারিবারিক স্বাধীনতা, এই যে স্বাধীনতাগুলি আসলে বুর্জোয়া শ্রেণীর স্বার্থ নিয়ন্ত্রিত। এই স্বাধীনতাগুলো আসলে সে বুর্জোয়া শ্রেণীর স্বার্থ নিয়ন্ত্রিত, অর্থাৎ সমাজের যারা উঁচু স্তরে যারা রয়েছে, সমাজে যারা প্রভাবশালী, সমাজের যারা ধনী ব্যক্তি, শিল্পপতি, এদের কথা বলা হচ্ছে। এদের স্বাধীনতা, এই স্বাধীনতাগুলো মেনলি এদের স্বার্থে নিয়ন্ত্রণ করে। আর আইনের শাসনের নামে উদারনীতিবাদ প্রভুত্বকারী শ্রেণীর শাসনই বজায় থাক এবং মুষ্টিমেয় উচ্চবিত্ত সংখ্যালঘুদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, এইটাই চেয়ে এসেছে। আইনের শাসনের মাধ্যমে এরা চেয়েছে যে প্রভুত্বকারী শ্রেণীর শাসনই বজায় থাক
এবং যারা উচ্চবিত্ত মুষ্টিমেয় কিছু মানুষ তাদের সেই সমস্ত সংখ্যালঘুদের শাসন ব্যবস্থার কথাই কিন্তু উদারনীতিবাদ প্রকারান্তরে প্রচার করেছে। তবে আমরা যাই বলি না কেন, প্রতিটি মতবাদেরই কিছু ভালো দিক কিছু খারাপ দিক থাকে। তবে এই মতবাদে মুক্ত, উদার, যুক্তিবাদী, ধর্মনিরপেক্ষ, গতিশীল সমাজ ব্যবস্থা গঠনের কথা বলা হয়েছে। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে মতামত প্রকাশ পেয়েছে। এই মতবাদ ব্যক্তি স্বাধীনতার পক্ষে এবং রাষ্ট্রীয় স্বৈরাচারিতার বিরুদ্ধে মত প্রকাশ করে মানুষের মর্যাদা ও মূল্যবোধকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। সেই জন্য বর্তমান বিশ্বায়নের যুগেও উদারনীতিবাদের গুরুত্ব তাৎপর্যকে কোনোভাবে অস্বীকার করা যাচ্ছে না বা যাবে না। এখানেই এর প্রধান গুরুত্ব। তো আমরা দেখলাম উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি। 2021 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্যে উদারনীতিবাদ চ্যাপ্টার টপিক থেকে হয়তো কোনো বড় কোশ্চেন আসবে না, তবে উদারনীতিবাদ সম্পর্কে জেনে রাখা অবশ্যই প্রয়োজন। পরবর্তী পর্যায়ে তোমাদের উদারনীতিবাদ জানাটা খুবই জরুরি। যারা উচ্চশিক্ষার জন্য তৈরি হবে তো তাদেরও উদারনীতিবাদ সম্পর্কে জানা দরকার, এবং তোমরা এই বিষয়ে পড়াশোনা করতে পারো। তোমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে সেখান থেকে তোমরা পড়াশোনা করবে এবং এই সম্পর্কে আরও চিন্তা ভাবনা করবে। রেফারেন্স বই তোমরা দেখতে পারো। হয়তো এখান থেকে বড় কোশ্চেন 2021 সালের পরীক্ষার্থীদের পরীক্ষায় আসবে না, কারণ 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উদারনীতিবাদ থেকে একটি বড় কোশ্চেন, বড় প্রশ্ন চলে এসেছে। যেহেতু রিপিট কোশ্চেন হয় না, তাই এখান থেকে 2021 সালে বড় কোশ্চেন হবে না, এটাই মনে করা হয়। আজ এই পর্যন্ত। এর পরের দিনে আমরা আলোচনা করব মার্ক্সবাদ নিয়ে। ঠিক আছে, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।